আসসালামু আলাইকুম সকলকে কানিজ ফাতেমা গার্লস স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি সপ্তম শ্রেণীর কুলি মজুর এই কবিতাটি নিয়ে আলোচনা করব। তো তোমাদের আশা রাখছি বই সামনেই আছে। রাফিয়া এবং হুমায়রা, তোমাদের বইটা একটু আমি দেখতে চাই। ধন্যবাদ। এবার কুলি মজুর পৃষ্ঠা নাও 67 বের করো। হ্যাঁ রাফিয়া, একটু বলো, প্রথম থেকে তুমি পড়তে থাকো। জি স্যার। একটু পড়ো। কুলি মজুর মানে কবিতাটা মানে বলবো। পড়বে তুমি? হ্যাঁ পড়ো। কুলি মজুর কাজী নজরুল ইসলাম। দেখুনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ, তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দদিচিদের হাড় দিয়ে ওই বাষ্পশকট চলে, বাবু সাপ এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ? চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোধ পেলি বল। রাজপথে তব চলিছে মটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্পশকট, দেশ ছেড়ে গেল কলে। বলো তো এসব কাহাদের তো দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা, তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইথি চালায়ে ভাঙিল যারা পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার, তোমারে সেবিতে হইল যাহার মুজুর মুঠে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। হুমায়রা পড়ো। কাজী নজরুল ইসলাম। দেখিনো সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ, তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দধিচিরের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে, বাবু সাপ এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ? চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই ক্রোড় পেলি বল। রাজপথে তব চলেছে মটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখ প্রতি ইটে আছে লিখা, তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইতে চালায় ভাঙিল যারা পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়, তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদের ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তাহলে এই যে কুলি মজুর, এটা তোমরা পড়লে। এই কুলি মজুরটা লিখেছেন কে? আমাদের জাতীয় কবি
কাজী নজরুল ইসলাম। তো দেখো ছবিতে বইয়ের মধ্যে দেওয়া আছে এই যে কতগুলো চিত্র, এর মধ্যে আছে একটা ট্রেন। ট্রেন তো আমরা চিনি তাই না, রেলগাড়ি। আচ্ছা, এই যে রেলগাড়ির সামনে দেখো অনেক লোক। ছবির দিকে খেয়াল করো, বইয়ের যে ছবি আছে আমি ওটা বোঝাচ্ছি। এখানে অনেক লোক রয়েছে এবং কিছু লোক রয়েছে যাত্রী যারা ট্রেনে যাওয়া আসা করে। আর কিছু রয়েছে দেখো এখানে মাথার মধ্যে বিভিন্ন জিনিসপত্র রয়েছে, দেখতে পাচ্ছ? এই যে যে যাদের মাথায় বিভিন্ন জিনিস রয়েছে এদেরকে কি বলে বলো তো? এরা কারা? কুলি। 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 কুলি যারা এই যে দিনমজুর পরিশ্রম করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই রেল স্টেশনে এটা দেখা যায় যে যাত্রীরা ব্যাগ নিয়ে নামার পর পরই এই কুলিরা বলে যে স্যার এই ব্যাগটা আমাকে দেন, আমি মাথায় নিয়ে তারপরে তারা কষ্ট করে সেই রেল লাইনের বাইরে গাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। এদেরকেই মূলত বলা হয় কুলি। এই যে কুলি, এই যে কুলি মজুর, এই যে দেখো কবিতার নামটাই রয়েছে কুলি মজুর, অর্থাৎ এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে এটা কুলিদের জীবন গাথা নিয়ে রচিত। এই যে আমাদের সমাজে আমরা বসবাস করি, দেখো আমাদের সমাজে ধনী শ্রেণীর লোক রয়েছে, গরিব শ্রেণীর লোক রয়েছে, আবার মধ্যবিত্ত শ্রেণীর লোক রয়েছে, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকও কিন্তু বাস করে। আবার অত্যন্ত গরিব শ্রেণীর যারা তারা এই সমাজে বসবাস করে। তো যারা গরিব তারা কিন্তু অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে, আমরা যেটাকে বলি মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে। আর আমরা যারা ধনী আছে তারা কি করে, এই যে গরিবের উপর শোষণ নির্যাতন চালায়। এটা আমাদের সমাজে হয়ে আসছে। আমরা কি করি, যারা এই নিচু শ্রেণীর এই যে কুলি শ্রেণীর যারা রয়েছে, যারা দিন আনে দিন খায়, এদের সঙ্গে আমরা নিদারুণ খারাপ ব্যবহার করি। এটা বলা হয়েছে ধনীদের ক্ষেত্রে। ধনীরা এই গরিবদেরকে শোষিত করে, শোষণ করে। অথচ আমরা যে এই যে তোমরা বসবাস করছো যে বাড়িতে বা যে বিল্ডিং এ, সে বিল্ডিংটা হতে পারে 8 তলা 10 তলা, এরকম আমরা দেখি যে 20 তলা 24 তলা পর্যন্ত আমাদের এই দেশে এই অট্টালিকাগুলো রয়েছে, অর্থাৎ এই বিল্ডিং গুলো বহুতল ভবন গুলো রয়েছে যেখানে আমরা বাস করি। এই যে যে তোমরা বাস করছো, এটা কি আমরা নিজেরা তৈরি করেছি বলতো? যে তোমরা কি নিজেরা তৈরি করেছো এটা? কখনোই। তাহলে এটা কারা তৈরি করে? এটা ওই যে কুলি মজুর, ওই দরিদ্র শ্রেণীর লোকই, তারা মাথার ঘাম পায়ে ফেলে তারা এটাকে তৈরি করে, আবাস যোগ্য করে তোলে, তারপর সেখানে আমরা বসবাস করি। এই যে যারা এই শ্রমিক শ্রেণীর লোক যারা অত্যন্ত পরিশ্রম করে এই যে এগুলো তৈরি করে, তাদের সঙ্গে ধনী শ্রেণীর লোক খুব মিষ্টি ভাষায় কথা বলে, কখনো ভালো ব্যবহার করে বলতো? করে না। কারণ হচ্ছে, কারণ তাদেরকে আমরা শোষণ করে রাখি, এই ধনী শ্রেণীর লোক তাদেরকে শোষণ করে রাখি। তো সেই ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে যে ওই শ্রেণীর লোকদের সঙ্গে অবশ্যই আমাদের ভালো আচরণ করতে হবে। সমাজে আমাদের এই চিত্রটা অনেক দেখা যায়। অথচ তুমি আমি তো আমাদের সেই বিল্ডিং এর মধ্যে অবস্থান করি যেখানে এসির মধ্যেও অনেকেই থাকে। আর এই যে নিম্ন শ্রেণীর লোক, পুলিশ শ্রেণীর লোক, শ্রমিক শ্রেণীর লোক, ওরা এই যে রোদের মধ্যে সারাদিন পরিশ্রম করে, অথচ ধনী শ্রেণীর লোক তাদেরকে সম্মানটা দেয় না, প্রাপ্য সম্মান যতটুকু
পাওয়া দরকার সেই সম্মানটুকু এই কুলি শ্রেণীর লোকেরা পায় না। এখানেই এই চিত্রগুলোতে এই কুলি মজুর কবিতায় কবি কাজী নজরুল ইসলাম বোঝাতে চেয়েছে যে এই যে বৈষম্য, ধনী শ্রেণীর আর এই যে কুলি শ্রেণীর, এই শ্রমিক শ্রেণীর যে বৈষম্য, অথচ এই শ্রমিকেরা যদি কাজ না করত, এই শ্রমিকেরা যদি আমাদের এই অট্টালিকা বাসা তৈরি করে না দিত, তাহলে চিন্তা করো এই ধনী শ্রেণীর লোক কোথায় গিয়ে বসবাস করবে। আমাদের দ্বারা তো সম্ভব না যে আমরা ওই রোদে গিয়ে সারাদিন একটা পরিশ্রম করা। তোমরা পারবে? হুমায়রা পারবে? রাফিয়া পারবে? পারবে না। তো সেই কারণে তাদের প্রতি আমাদের ন্যূনতম সম্মানবোধ থাকতে হবে। এই যে দেখো, আমরা তো রিক্সায় করে চলি, তাই না? এই যে রিক্সাওয়ালা যে, সে যে এই গরমের মধ্যে প্যাডেল মেরে আমাদেরকে জায়গায় পৌঁছে দেয়, তার কিন্তু তার দিকে তাকাবে, তখন দেখবে যে ঘাম ঝরঝর করে পড়ছে। আমরা যে যতটুকু তার প্রাপ্য, যে রিক্সা থেকে নামলাম, তার ভাড়া এখান থেকে আমরা জানি 20 টাকা, তাহলে আমাদের উচিত তাকে বেশি না দিতে পারি, কিন্তু ততটুকু পারিশ্রমিকই সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া। অনেকে করে কি যে না, ওই 20 টাকার থেকে কমিয়ে যত কমে দেওয়া যায়, এটা তো ঠিক না। কারণ তুমি আমি তো রিক্সা, এই এত কষ্ট করে রিক্সা চালানোর যে কষ্ট, তুমি আমি পারবো? ধনী শ্রেণীর লোকজন পারবে? কখনোই পারবে না। অতএব তাকে অনেক সময় তো রিক্সাওয়ালা মানে ফেয়ার যে ওয়েজটা ওটা চেয়ে বেশি ভাড়া চায়, তখন তার স্যার ওটা তো দেওয়া যায় না। ওটার ক্ষেত্রে আমরা বার্গেনিং করব। অনেককে দেখা যায় যে 20 টাকার ভাড়া যেটা রেট করা, সে ভাড়াটাও দিতে চায় না, 15 টাকা দেয়। আমি তাদের ক্ষেত্রে বলছি। যে সমস্ত রিক্সাওয়ালা তোমার টাকা বেশি চায়, ভাড়া বেশি চায়, এটা তাদের দোষ। সেই ক্ষেত্রে তুমি বার্গেনিং করো। আবার দেখো, এই যে অনেক মহিলা শ্রমিক দেখতে পাওয়া যায়, বিশেষ করে এই যে ইট যেখানে তৈরি করে, ইট ভাটা, সেই ইট ভাটায় দেখতে পাবে এই যে মহিলারা এই রোদের মধ্যে বৃষ্টিতে ভিজে তারপরে এই ইট তৈরির কাজ করে। ওই মহিলাদের ক্ষেত্রেও ন্যায্য পারিশ্রমিক ওই মালিক পক্ষ দিতে চায় না। তারা কি বলে, বলে যে পুরুষরা যেভাবে কাজ করতে পারবে একটা নারী সেইভাবে কাজ করতে পারে না, এর জন্য তোমরা পুরুষের সমপরিমাণ মজুরি পাবে না, তোমরা পুরুষের চাইতে কম পাবে। কিন্তু এটা বৈষম্য, এটা করা ঠিক না। কারণ একটা পুরুষ, সেও এই রোদের মধ্যে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করছে, পাশাপাশি একটা নারী শ্রমিক, সেও এই একই কাজ করছে, বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে কাজ করছে। তাহলে জোরে বলেন না, মানে শোনা যাচ্ছে না ভালো মতো। তো সেই ক্ষেত্রে যদি একজন পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিক সমভাবে কাজ করে, তাহলে কেন পারিশ্রমিকের বেলায় দুই রকম হবে? পারিশ্রমিকের বেলায় তো একই রকম হওয়া উচিত। এই বৈষম্যটা আমাদের সমাজে থাকা ঠিক নয়, আমাদের এটা মোটেও ঠিক নয়। এর জন্যই কবি কাজী নজরুল ইসলাম বলেছেন যে কুলি মজুরদের সঙ্গে, এই যে শ্রমিক শ্রেণীদের সঙ্গে আমাদেরকে ভালো আচরণ করতে হবে, তাদের সঙ্গে কখনোই আমরা দুর্ব্যবহার করব না। কিন্তু বাস্তবে কি আমরা সেটা দেখতে পাই? বাস্তবের চিত্র সম্পূর্ণই ভিন্ন। কারণ ধনী শ্রেণীর লোক সব সময়ই গরিবদেরকে শোষিত করে, নির্যাতন করে। এই কুলি মজুরে কবি বলেছেন যে আমরা যে রেলগাড়ি করে আসি বা রেলগাড়ি ছাড়া বিভিন্ন গাড়িতে করে যখন আমরা আসি, বাসে, বড় বাসে, আমাদের সঙ্গে যখন ব্যাগ থাকে, বড় ব্যাগ থাকে, বা অনেক ভারী জিনিসপত্র থাকে যেটা আমি নিজে বহন করতে পারি না, সেই ক্ষেত্রে তখন ওই কুলিরা এগিয়ে এসে বলে যে স্যার আমাকে দেন, আমি নিয়ে দিচ্ছি। আমাদের কাজটা ওই কুলি মজুর, ওই শ্রেণীর লোক করে দিচ্ছে। ওই শ্রেণীর লোক যে করে দিচ্ছে,
তাহলে তাদের প্রতি আমাদের তো ন্যূনতম সম্মান বোধটা থাকা উচিত। যদি ওই কুলি মজুরটা মাথায় করে এত কষ্ট করে তোমার ব্যাগটা বহন করে না দিত, তুমি কি করতে? তোমাকেই কিন্তু সেটা নিতে হতো, কোনো উপায় ছিল না। তুমি কুলিকে বলবে যে ভাই ঠিক আছে নাও, কুলি তোমার কষ্ট করে সেই গাড়ি পর্যন্ত দিয়ে আসলো, গাড়িতে উঠিয়ে দিয়ে আসলো, সেখানে তুমি সেই কুলির ন্যায্য পাওনাটা দিবে না? অবশ্যই তোমাকে দিতে হবে। সেখানে ধনী শ্রেণীর লোকেরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। অর্থাৎ এই কুলি মজুরের এখানে মূল বিষয়বস্তুটাই হচ্ছে যে আমাদের এই সমাজে ধনী শ্রেণীর যারা আছেন তারা এই গরিব শ্রেণীর, শ্রমিক শ্রেণীর লোকদের শোষিত করে, বিভিন্ন ভাবে নির্যাতন করে। এটা করা যাবে না, এটা কখনোই এটা করা যাবে না। সেই ক্ষেত্রে আমাদের তাদের সঙ্গে অবশ্যই ভালো আচরণটা করতে হবে। এটাই হচ্ছে এই কুলি মজুরের এই যে যতটুকু তুমি লাইন করলে এটা মূল কথা। এবার রাফিয়া আমাকে একটু বলো তো, আমি যেভাবে বললাম এই কুলি মজুরের এটার এই মূল কথাটা, মূল ভাবটা তুমি কি বুঝতে পেরেছো আমাকে একটু বুঝিয়ে বলো। স্যার এই কুলি মজুর কবিতায় বলেছে যে মানে স্যার আমি কি কবিতার মূল মানে মানে পুরো কবিতার লাইনগুলো কি বুঝিয়ে বলবো নাকি? শপথ মানে কি? হ্যাঁ, শপথ মানে কি? শকট মানে রেলগাড়ি। এখানে দেখো রেলগাড়িকে বোঝানো হয়েছে বাষ্প শকট। বাষ্প শকট হচ্ছে এই যে বাষ্প দ্বারা পরিচালিত রেলগাড়ি। জি স্যার, এটাকেই তার আগে বোঝানো। চলতো। আসসালাম, জয়িতা কি খবর, ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমি তো এই যে কুলি মজুর, তুমি বের করো বইটা কি সঙ্গে আছে তোমার? না স্যার, বই আনিনি। আচ্ছা, ঠিক আছে, তুমি কুলি মজুর। ও ঢাকায়, ও বাসায় নাই। ওর মার সঙ্গে আমার কথা হয়েছে, আমি দেখবো। তো তুমি যেখানে আছো সেখান থেকে জয়েন করেছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। জি স্যার। এটা কুলি মজুর কবিতাটি তোমাদের পাঠ্য বইয়ে আছে, কুলি মজুর, সেই কুলি মজুর কবিতাটি নিয়ে আলোচনা করতে। তো তুমি পরে জয়েন করেছো, এর জন্য তুমি বুঝতে পারোনি। এখন এখানে হুমায়রা এবং রাফিয়া জয়েন আছে, আমি তাদের কাছে শুনতে চাবো যে এই কুলি মজুর কবিতার মূল ভাবটা ওরা বলবে, তুমি একটু মনোযোগ সহকারে শুনবে। তাহলে তুমি, জি স্যার। আচ্ছা রাফিয়া বলো, তোমাকে লাইন বাই লাইন পড়তে হবে না, তুমি এই যে কুলি মজুর কবিতাটা এটার সারমর্মটা আমাকে বলবে। তোমাকে একটু বোঝালাম, তুমি ওইভাবেই আমাকে বলবে। আর এই কুলি মজুর কবিতায় বলেছে যে মানে এখানে কুলি মজুর আমাদের জন্য অনেক মানে অনেক পরিশ্রম করে, কিন্তু এখানে মানে সে যখন মানে কাজ করছিল তখন এক বাবু সাহেব তাকে ঠেলে ফেলে দেয়। মানে এটাই বুঝিয়েছে যে আমাদের দেশ মানে আমাদের সমাজে মানে এরকম গরিব, তারপর হচ্ছে কুলি মজুর এরকম লোককে মানে কোনো মূল্যই দেওয়া হয় না, তাদেরকে মানে সমাজের লোকেরা আরো শোষণ করে। যেমন যখন আমরা রিক্সা মানে যখন আমরা কোনো রিক্সায় উঠি, যখন তারা ভাড়া চায় তখন যদি আমরা তার ওই মূল মানে তার নির্ধারিত করা যে ভাড়াটা আছে সেটা যদি না দেই, তাহলে সেটা তো তার মানে তার কি বলবো এটা, তার পারিশ্রমিক বা তার মূল পারিশ্রমিক তো দেওয়া হলো না, এটা হচ্ছে করা হলো যে একটু কমিয়ে দেই বা এরকম করে, তাহলে তার মূল মানে তার যে পারিশ্রমিকটা সেটা আমরা দিতে পারি না। দিতে তারা যদি দিতে পারে তাহলে আমরা দেই না। তারপরে যেমন মহিলাদের ক্ষেত্রে, যেমন মহিলারা যখন মানে কোনো কাজের জন্য ভাড়া চায় বা বলে যে আমি কাজটা করে দিলাম, আমাকে একটু পারিশ্রমিক দেন, তো তখন লোকেরা বলে মানে যার যার কাজটা সে করে দিয়েছে, তো সে বলে যে তুমি যতটুকু কাজ করেছো সেটা যতটুকু দেওয়ার কথা তার চেয়ে অর্ধেক পাবা। কিছুর জন্য যে পুরুষেরা যতটুকু কাজ করতে পারে তার চেয়ে কম হচ্ছে নারীরা করতে পারে, এর জন্য নারীদেরও এর সম্পর্কে কোনো মূল্য দেওয়া হয় না। তো আমাদের সমাজে এই নিয়মটা এখনো প্রচলিত আছে, আমাদের উচিত এদের সম্মান করা, কারণ এরা যদি কাজ না করতো, এরা যদি
অট্টালিকা, মানে জাহাজ এগুলো যদি তৈরি না করতো তাহলে তো আজকে আমরা চলতে পারতাম না, আমাদের বাসায় বসে থাকতে হইতো। তো এদেরকে সম্মান করতে হবে এবং তাদের মূল পারিশ্রমিকটা আমাদের দিতে হবে, এটাই এই কলি মজুর কবিতায় বুঝিয়েছে। গুড, ভেরি গুড। তুমি ভালোভাবেই বুঝতে পেরেছো এবং বলেছো। এবার হুমায়রা, তুমি আমাকে বলো, সবার উদ্দেশ্যে বলো। স্যার এই যে এখানে আহ, এটা একটা ঘটনার কথা বর্ণনা করা আছে, যেখানে একটা রেল স্টেশনে কুলি একজনের মানে জিনিসপত্র বহন করা যাওয়া সত্ত্বেও একটা লোক তাকে ঠেলে ফেলে দেয় এবং তার পাওনা তাকে দেয় না। এটা দেখে কবির চোখ ফেটে জল আসে এবং সে ভাববে মানে এবং সে পরে বলে যে আমরা যে এই কুলি মজুররা আমাদের জন্য অনেক পরিশ্রম করে, যেমন আমাদের এই যে রেল স্টেশনে আমাদের জিনিসপত্র ওরা বহন করে দেয়, তারপর আমরা যে ঘরে থাকি সেই অট্টালিকা মানে তারা বানিয়ে দেয়, বা এই যে রিক্সায় চলাচল করি, জাহাজে চলাচল করি, এই যে এখানেও তাদের মানে মানে তারা আমাদের সাহায্য করে চলতে। এরকম যদি তারা না করতো, তারা যদি আমাদের জন্য পরিশ্রম না করতো, প্রত্যেকটা কাজ আমাদের নিজেদের করা লাগতো এবং সেটা আমাদের জন্য কষ্টের হতো আর কিছু কিছু জায়গায় সম্ভব হতো না। এজন্যই আমাদের উচিত কুলি মজুরদের সম্মান করা। ভেরি গুড। অর্থাৎ তাহলে আমাদের এই কুলি মজুরের যে মূল বিষয়বস্তুটা ওটা আমরা বুঝতে সক্ষম হয়েছি। তো রুবাইয়া জান্নাত, রুবাইয়া জান্নাত, জি স্যার। জি স্যার। আমি তোমার উদ্দেশ্যে বলছি। সেটা এই কুলি মজুর, এই কুলি মজুর লিখেছেন বস্তুটাই হচ্ছে যে এই যে আমাদের এই সমাজ কুলি মজুর বলতে বোঝানো হয়েছে, অর্থাৎ আমাদের এই যে গরিব শ্রেণীর লোকেরা যারা দিন আনে দিন খায়, এই যে যারা শ্রমিক শ্রেণীর লোক তাদেরকেই কুলি মজুর বলছেন কবি। আর আমাদের এই সমাজে কুলি মজুরদের যে ওরকম কোনো মূল্যায়ন এই কুলি মজুররাই এই সারাদিন এই রোদে পড়ে বৃষ্টিতে ভিজে তারা বিভিন্ন জিনিসপত্র তৈরি করে, যেমন আমরা যেখানে বসবাস করছি সেই আবাসযোগ্য সেটা এই নির্মাণ শ্রমিকরা তৈরি করছে, ওরা তৈরি করে দিচ্ছে, তারপর ধনী শ্রেণীর লোকেরা সেখানে বসবাস করছে। এই যে রিক্সা, জাহাজ বলো, এই যে রেলগাড়ি বলো, জাহাজ বলো, এটাই তৈরি করে, তাই না? এই যে যারা তৈরি করলো অথচ তাদেরকে আমাদের এই সমাজে উৎসাহিত করা হয় না, মূল্যায়ন করা হয় না। এটাই হচ্ছে কবি এর প্রতিবাদ করেছেন, বলেছেন যে যারা আমাদের পরিশ্রম করলো অথচ তাদের পারিশ্রমিক যে দাবি তাদের, সেটা অবশ্যই আমাদের মেনে নিতে হবে। মূল্যায়ন এর যদি আমরা মূল্যায়ন করতে না পারি, সেক্ষেত্রে আমাদের সমাজে কুলি শ্রেণীর লোক অবশ্যই একটি কুলি মজুর তাদের সম্মান করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। এই যে বিশেষ করে রেলে গেলে তো ঢাকা কমলাপুর স্টেশনে তুমি নামো, তোমার পর তোমার কাছে কি রয়েছে, অনেক ব্যাগ রয়েছে। আবার দেখা গেল যেখান থেকে আসলে এই যে যে ব্যাগ, হ্যাঁ 3-4টা তোমার একার পক্ষে সম্ভব না। তোমাকে তখন কি করতে হবে, ওই ওই রেল স্টেশনে এক শ্রেণীর লোক থাকে যারা দৌড়ে আসে তোমার কাছে যে স্যার স্যার আমি নিয়ে দিই, অর্থাৎ তাদেরকেই কুলি হিসেবে আমরা জানি। সেই কুলিরা যখন এই কষ্ট করে জিনিসপত্র মাথায় বহন করে নিয়ে গেল, তো নিয়ে যাওয়ার পর আমাদের উচিত তাকে যে ন্যায্য পারিশ্রমিক, সেই পারিশ্রমিকটা তাকে দিয়ে দেওয়া, অথচ আমরা অনেক ক্ষেত্রে সেটা থেকেও তাদেরকে বঞ্চিত করি, এটা মোটেও ঠিক না। অর্থাৎ কুলিরা তারা পরিশ্রম, এটাই হচ্ছে এই কুলি মজুরের মূল কথা। তো এটা তাহলে কি তুমি বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে তুমি যতটুকু বুঝতে পেরেছ ততটুকু আমাদেরকে একটু বলো। স্যার আমি যতটুকু বুঝতে পেরেছি
আমাদের যখনই যেখানে দরকার হয় তখনই কিন্তু এই কুলি মজুররাই আমাদের সাহায্য করে থাকে, এবং তাদের সাথে আমরা হয়তো ঠিক মতো ভালো আচরণ করি না, হয়তো তাদের পারিশ্রমিক ঠিক মতো দেই না। এই কুলি মজুর কবিতা থেকে বোঝানো হয়েছে তারা যে পরিমাণ কষ্ট করে তাদের সেই পরিমাণ পারিশ্রমিক দেওয়া প্রয়োজন। আমরা যদি তাদের পারিশ্রমিক না দিই তাহলে সেটা অত্যন্ত ভুল কাজ হবে। শুধু পারিশ্রমিক না, এবং তাদের যথাযথ সম্মানটাও আমাদের দেওয়া উচিত। তারা যে গরিব গরিব লোক, এটা তাদেরকে ওই চোখে দেখা চলবে না, তাদেরকে অবশ্যই সম্মান দিতে হবে। কারণ আমরা তো সবাই মানুষ, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তো সেই সেরা জীব, হ্যাঁ আমিও তো এখন তোমার ওই কুলি মজুরের মতোই আমি হতে পারতাম না? পারতে কিনা বলো? পারতে, কিন্তু আল্লাহ পাক আমাদের দিকে সুদৃষ্টি দিয়েছেন, আমাদের বাবা মারা ভালো একটা অবস্থানে আছেন এবং তারা তোমাদের ভালো অবস্থানে রেখেছেন। এখন আমরা যদি তাদের পর্যায়ে থাকতাম তাহলে আমাদের কি করতে হতো বলতো? ওই যে কুলি মজুররা যা করছে ওইভাবেই তো অর্থ উপার্জন করতে হবে। এটা আমাদেরকে বুঝতে হবে তারা সারাদিন কতটা পরিশ্রম করে, কতটা কষ্ট করে তারপরে টাকা উপার্জন করে। তাদেরকে আমাদের যথাযথ সম্মান অবশ্যই দিতে হবে। এটাই হচ্ছে কুলি মজুর এই কবিতা কবি কাজী নজরুল ইসলামের জোর বলে দৃঢ় কণ্ঠে এটা সে ব্যক্ত করেছে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে কিছু শব্দার্থ রয়েছে। বাষ্প সকট, হুমায়রা তুমি প্রশ্ন করেছিলে, সকট মানে গাড়ি, বাষ্প সকট হচ্ছে বাষ্প দ্বারা চালিত গাড়ি, এখানে রেলগাড়িকে বোঝানো হয়েছে। তারপরে রয়েছে, আর একটা শব্দার্থ জানা ছিল, মুটে মানে কি? হ্যাঁ মুটে আমি বুঝতে পারি কি এই যে রেখা, তোমারে সেবিতে হইল যাহারে মজুর মুটে ও কুলি কুলি। তোমারে, আচ্ছা এই যে লাস্টের থেকে এই 4 নাম্বার লাইনটা। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মোটে ও কুলি। এখানে মজুর মোটে কুলি যেটাই তুমি বলো, এখানে ওই কুলি শ্রেণীর লোককেই বোঝানো হয়েছে। এখানে ওই যে যারা গরিব, অত্যন্ত গরিব, ওই শ্রেণীর লোককেই বোঝানো হয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে, শুনতে পাচ্ছ আমাকে? আবার স্যার এই যে আজকের ক্লাসের ভিডিওটা কি ইউটিউবে অথবা আমাদের গ্রুপে দিয়ে দিবেন? হ্যাঁ, দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বাষ্প সকট অর্থ হচ্ছে, সকট মানে গাড়ি, বাষ্প সকট হচ্ছে বাষ্প দ্বারা চালিত গাড়ি, এখানে রেলগাড়িকে বোঝানো হয়েছে। এরপরে রয়েছে পাই। পাই অর্থ হচ্ছে আগের দিনের মুদ্রার ক্ষুদ্র একক বিশেষ, অর্থাৎ আগের দিনে যে আমরা এখন যে বলি টাকা, আর আগের দিনে লোকেরা বলতো পাই। ক্রোর, ক্রোর অর্থ হচ্ছে কোটি, ক্রোর অর্থ হচ্ছে কোটি। আচ্ছা, এরপর ফুলি, চোখের ওপরে ঢাকনি। গরুকে যখন ধানিতে জোড়া হতো তখন তার চোখ ঢাকনি পরানো হতো, ওই ঢাকনির নাম ফুলি। অট্টালিকা অর্থ প্রাসাদ, অন্য কথায় সুউচ্চ দালান বা ইমারত। শাবল অর্থ লোহার তৈরি মাটি খোঁড়ার হাতিয়ার। গাইতি, গাইতি অর্থ হচ্ছে পাথর। আর বক্ষে অর্থ হচ্ছে বুকে, বক্ষ অর্থ হচ্ছে বুকে। নব উত্থান, কোন ভালো কাজের জন্য নতুন করে উদ্যোগী হওয়া। আর দেখো এখানে এই যে পাঠ পরিচিতি রয়েছে, পাঠ পরিচিতির মধ্যেই বিষয়টি তোমার স্পষ্ট করে দিয়েছেন কবি।
কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত। কুলি মজুর কবিতায় কবি মানব সভ্যতার যথার্থ রূপকার, শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কলম ধরেছে। যুগ যুগ ধরে কুলি মজুরের মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা। এদেরই অক্লান্ত শ্রমে ও ঘামে মোটর, জাহাজ, রেলগাড়ি চলছে, গড়ে উঠেছে দালান কোঠা, কলকারখানা। এদের শোষণ করে ধনী শ্রেণী হয়েছে বিত্ত সম্পদের মালিক। কিন্তু যুগ যুগ ধরে সমাজে এই কুলি মজুররাই সবচেয়ে বঞ্চিত ও উপেক্ষিত। এক শ্রেণীর হৃদয়হীন মানুষ এদের শ্রমের বিনিময়ে পাওয়া বিত্ত সম্পদে সবটুকু ভোগ করছে, অথচ এদের তারা মানুষ হিসেবে গণ্য করতে নারাজ। শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ আমি যতটুকু আলোচনা করেছি এটাই এখানে বলা হয়েছে, কবি এটাই বলেছেন এবং তোমরা যেটা বললে তার সঙ্গে এখানে মিল রয়েছে। দেখো, তোমাদের এখানে সৃজনশীল প্রশ্ন রয়েছে। সৃজনশীল প্রশ্নটা তোমরা ভালোভাবে পড়বে। আর ইতিমধ্যে তোমরা এই সিলেবাসটা কি পেয়েছো, সংগ্রহ করেছো? 15 তারিখ থেকে যে আগের সপ্তাহে ক্লাস হয়েছিল। হ্যাঁ, বুঝি নাই। জি স্যার, সিলেবাস পেয়েছি। হুমায়রা কি বললে? স্যার আগের সপ্তাহে কি ক্লাস হয়েছিল? না, গত সপ্তাহে ক্লাস হয়নি, আজকে ক্লাস। গেছিলাম তো, তাই যে পরে এখন জিজ্ঞেস করলাম যে আবার মিস করে থাকি যদি। এখন যে তোমাদের যে সিলেবাসটা, সেই সিলেবাসে কিন্তু 2টা গদ্য, 2টা পদ্য এবং 2টি আনন্দ পাঠের 2টা। এই এর থেকে তোমাদের টোটাল প্রশ্ন থাকবে 3টা সৃজনশীল। মোট এই 3টা থাকবে, 3টাই লিখতে হবে নাকি 6টা থাকবে 3টা লিখতে হবে? 3টা থাকবে, অপশন থাকবে না। আচ্ছা, অর্থাৎ 3টাই থাকবে, 3টাই তোমাকে দিতে হবে। গদ্য থেকে একটা থাকবে, পদ্য থেকে একটা থাকবে, আর আনন্দ পাঠ থেকে একটা থাকবে। তোমাদেরকে স্যার সারমর্ম থেকে কি ভাব সম্প্রসারণের নাম্বার বেশি? হ্যাঁ, সারমর্ম থেকে কি ভাব সম্প্রসারণের নাম্বার বেশি? না না, তুমি আলোচনা করছো, আমি তোমাদের স্যার আমাদের ক্লাসে বাংলা ফার্স্ট পেপারের টিচার কে, মানে আমাদের সেকশনে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রিকার মিজান স্যার। তোমরা এই মালতী না মাধবী? মালতীতে আমি। মালতী। আমি মাধবী। আচ্ছা, আমি আর জয়িতা মাধবী, আর রাফি হচ্ছে কি মালতী। রুবাইয়া জান্নাত ও মাধবী। রুবাইয়া জান্নাত মাধবী, আমি মাধবী। মাধবী। আচ্ছা, তাহলে মালতীতে হচ্ছে আমি। স্যার বলছেন? হ্যাঁ, স্যার হ্যাঁ, আর মাধবী থেকে মাধবীতে সম্ভবত স্যার। মোস্তফা। তো উনি তো হচ্ছে কি বাংলা সেকেন্ড পেপারের টিচার, আমাদের ফার্স্ট পেপারের টিচার কে? তাহলে মিজান স্যার হতে পারে। এইভাবে তোমার স্যার আমি হচ্ছে কি কনফিউজ হয়ে গেছি। সেদিন হচ্ছে কি উনি ক্লাস নিছিল বাংলা সেকেন্ড পেপারের, আর এখানে মিস লিখে দিয়েছে বাংলা ফার্স্ট পেপারের টিচার। এখন তোমাদের ওই যে ওটা তো তোমাদের জেনে নিতে হবে যে তোমাদের ক্লাসের কে কোন টিচার। যেমন আমি হচ্ছি বাংলা ফার্স্ট পেপার মালতী, তাহলে মাধবীতে হয়তোবা তোমাদের মিজান স্যার অথবা মোস্তফা স্যার, দুইজনের একজন হবে। আমি এটা জেনে জানাবো, স্যার তো আমার পাশে নেই। স্যার মালতীতে মিজান স্যার আর মাধবীতে মোস্তফা স্যার। বুঝি নাই। ও যে বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে যে মাধবীতে মোস্তফা স্যার, আর হচ্ছে আমার মানে মালতীতে হচ্ছে মিজানুর স্যার। মিজানুর স্যার এটা দ্বিতীয় পত্র। এই যে এই জিনিসটা নিয়ে হচ্ছে কি কনফিউজড হয়ে গেছে, কারণ একবার হচ্ছে কি স্যার ক্লাস নিছিল বাংলা সেকেন্ড পেপারে, আবার হচ্ছে গিয়ে ওই মানে শাহনাজ মিস লিখে দিছে মানে বাংলা ফার্স্ট পেপারের টিচার মোস্তফা স্যার। এখন আমি বুঝতেছি না আমি শিক্ষকের নাম কি লিখবো অ্যাসাইনমেন্টে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি তো ওই ক্লাস টিচারের সঙ্গে একটু কথা বলে নিলেই হবে যে আমাদের আসলে ক্লাসের বিষয় শিক্ষকের কে আছে, এটা ক্লাস টিচারের সঙ্গে কথা বলতে। তো তাহলে আমি বলছি যে 15 তারিখের থেকে যে পরীক্ষাটা শুরু হবে, সেই পরীক্ষায় বাংলা প্রথম পত্রের যে সিলেবাসটা দেওয়া আছে তোমরা একটু ভালোভাবে পড়বে
অবশ্যই সৃজনশীল থেকে প্রশ্ন হবে এবং সৃজনশীলের উত্তর দিতে হবে। আজকের মতো আমি ক্লাস শেষ করব। সকলের সুস্বাস্থ্য, মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে আবারও কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমরা এই জুম ক্লাসে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে তোমাদের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলে আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।